বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে এমন একটা অদ্ভুত আর জটিল সমীকরণ তৈরি হয়েছে যা হয়তো কয়েক মাস আগেও কেউ খুব একটা কল্পনা করতে পারেনি। হ্যাঁ, একদমই অপ্রত্যাশিত একটা পরিস্থিতি। ঠিক। তো দি ডিপ ডাইভের আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক সেই জায়গাতেই আলো ফেলতে যাচ্ছি। মাঠের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আর চরম একটা সংঘাত দেখা যাচ্ছে। রাইট। আর এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছে মূলত তিনটি দল: আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াতে ইসলামী। একদম তাই। তো এই পুরো বিষয়টা আসলে কোন দিকে মোড়ে নিচ্ছে বা এর পেছনের আসল কারণগুলো কি সেটা বোঝার জন্যেই আজকে আমরা আমাদের সোর্সগুলোর একেবারে ভেতরে ডুব দেব। আমাদের হাতে আজ দারুণ কিছু ম্যাটেরিয়াল আছে। মানে বেশ ডাইভার্স কিছু সোর্স, তাই না? হ্যাঁ, প্রথমত ২০২৫ সালে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পেছনের কারণগুলো নিয়ে তৈরি করা একটা খুব ডিটেইলড অ্যানালিটিক্যাল রিপোর্ট আছে আমাদের কাছে। দ্বিতীয়ত, একদম আজকের মানে ২৩ ফেব্রুয়ারি ২০২৬-এর একটা তাজা খবর, যেখানে নড়াইলে ঘটে যাওয়া একটা মারাত্মক রাজনৈতিক সংঘাতের পেছনের চালচিত্রটা উঠে এসেছে। আর থার্ড সোর্সটা তো সম্ভবত একটা অপিনিয়ন পিস। ঠিক ধরেছেন, একটা মতামত ভিত্তিক প্রবন্ধ যেটা বর্তমান রাজনৈতিক মনস্তত্ত্ব আর দলগুলোর ভেতরের খেলাটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আমাদের লক্ষ্য কিন্তু শুধু খবর পড়ে যাওয়া নয়, বরং এই খণ্ডিত তথ্যগুলোকে এক করে মানে একটা সুতোয় গেথে মাঠের আসল চিত্রটা যারা শুনছেন তাদের সামনে তুলে ধরা। আলোচনায় পুরোপুরি ঢুকে যাওয়ার আগে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো, মানে একটা ডিসক্লেমার দেওয়া আর কি। হ্যাঁ, সেটা খুবই জরুরি। আমাদের আজকের এই সোর্সগুলোতে রাজনীতি, ক্ষমতা এবং সংঘাত নিয়ে বেশ কিছু সেন্সিটিভ বিষয় উঠে এসেছে। এখানে বামপন্থী বা ডানপন্থী নানা ধরনের চরম মতাদর্শগত দাবি বা আলোচনা থাকতে পারে। আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আমরা কিন্তু এখানে কোনো নির্দিষ্ট দলের পক্ষে বা বিপক্ষে সাফাই গাইছি না, একদমই না, বা কোনো মতাদর্শকে প্রমোটও করছি না। আমাদের মূল কাজটা হচ্ছে সোর্সে থাকা ডেটা, ঘটনা আর অ্যানালিসিসগুলোকে একেবারে নিউট্রাল একটা জায়গা থেকে ডিকোড করা, যাতে করে যারা শুনছেন তারা কোনো বায়াস ছাড়াই বর্তমান পরিস্থিতির একটা পরিষ্কার ছবি নিজেদের মতো করে দাঁড় করাতে পারেন। ঠিক বলেছেন। তো চলুন বিষয়গুলো একটু খুলে বলি। বর্তমানের এই চরম উত্তেজনাকর পরিস্থিতিটা বুঝতে হলে আমাদের একটু ফ্ল্যাশব্যাক করতে হবে। পেছনের দিকে তাকাতে হবে, রাইট? হ্যাঁ, বিশেষ করে ২০২৫ সালের মে মাসের দিকে তাকাতে হবে আমাদের। কারণ ওই সময়টাতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আজকের এই সংঘাতের বীজ বপন করে দিয়ে গেছে বলা যায়। সময়টা ছিল ১০ এবং ১১ মে ২০২৫। আমাদের প্রথম রিপোর্টটা যদি খেয়াল করি, সেখানে দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ওই সময় একটা বড় সিদ্ধান্ত নেয়। ওই যে ট্রাইব্যুনালের বিষয়টা? হ্যাঁ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম তারা স্থগিত করে দেয়। আচ্ছা, এর পেছনের আইনি ভিত্তিটা আসলে কি ছিল? মানে হুট করেই তো আর করা যায় না। না, এর পেছনে লিগ্যাল ফ্রেমওয়ার্কটা ছিল অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট ২০২৫, যেটার একটা সংশোধিত রূপ সরকার ব্যবহার করেছিল ওই সময়। এই আইনের মূল কথাটাই ছিল কোনো সংগঠন যদি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সহিংসতা, নাশকতা বা মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকে, তবে তদন্ত আর বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম আটকে দেওয়া যাবে। কিন্তু একটা বড় প্রশ্ন তখন সবার মাথায় ছিল, টানা এত বছর ক্ষমতায় থাকা একটা বৃহৎ রাজনৈতিক দলকে হুট করে কেন এমন নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো? আমাদের হাতে থাকা ওই বিশ্লেষণমূলক প্রতিবেদনটা কিন্তু এর ৪টা খুব সলিড কারণ দাঁড় করিয়েছে। প্রথম কারণটা তো ওই গণ-অভ্যুত্থানের সময়ের। একদম। প্রথম কারণটা ছিল ২০২৪ সালের জুলাই-অগস্টের ওই গণ-অভ্যুত্থান আর তার সাথে জড়িত ব্যাপক সহিংসতা। ওই সময় সারা দেশে যে মাত্রায় প্রাণহানি ঘটেছিল, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতার উপর যে ক্র্যাকডাউন হয়েছিল, সেখানে দলটির অনেক শীর্ষ এবং স্থানীয় নেতার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এবং ট্রাইব্যুনালে যখন এই মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো গ্রহণ করা হতে থাকে, তখন প্রথমেই আইনি ধাক্কাটা আসে। রাইট। আর ওই ৪টা কারণের দ্বিতীয়টা কিন্তু আরও বেশি ক্রিটিক্যাল ছিল। সাক্ষী আর ভুক্তভোগীদের নিরাপত্তার বিষয়টা, তাই না? হ্যাঁ, সাক্ষী ও ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা। একটু সাইকোলজিক্যাল জায়গা থেকে চিন্তা করলে বিষয়টা পরিষ্কার হবে। একটা দল যারা মাত্র কিছুদিন আগে সর্বময় ক্ষমতার অধিকারী ছিল, তারা যদি মাঠে রাজনৈতিকভাবে সক্রিয় থাকে, তাহলে সাধারণ ভুক্তভোগী বা সাক্ষীদের পক্ষে কি ট্রাইব্যুনালে গিয়ে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সম্ভব? না, স্বাভাবিকভাবেই একটা ভয়ের সংস্কৃতি কাজ করবে।
সরকার মনে করেছিল বিচার প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে হলে দলটিকে আপাতত নিষ্ক্রিয় রাখা ছাড়া কোনো উপায় নেই। এর সাথে তৃতীয় যে পয়েন্টটা রিপোর্টে এসেছে সেটা হলো সরাসরি রাষ্ট্রের নিরাপত্তাজনিত ঝুঁকি। হ্যাঁ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং তদন্তকারী দলের রিপোর্ট অনুযায়ী দলটির কাঠামো যদি ওই উত্তাল সময়ে সক্রিয় থাকতে দেওয়া হতো তবে সেটা দেশের ভেতর বড় ধরনের কোনো নাশকতা বা সিকিউরিটি থ্রেট তৈরি করতে পারত। আর ৪ নম্বর কারণটা ছিল ইন্টারন্যাশনাল প্রেশার বা আন্তর্জাতিক চাপ। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে তখন বারবার বলা হচ্ছিল যে বিচার প্রক্রিয়া হতে হবে একদম স্বচ্ছ এবং নিরপেক্ষ। তো বিচারাধীন অবস্থায় একটা দলকে রাজনৈতিকভাবে অ্যাক্টিভ রাখলে সেই স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠার সুযোগ ছিল। এই আইনি পদক্ষেপগুলোর বাস্তব ফলাফল বা ইম্প্যাক্টটা কিন্তু মাঠ পর্যায়ে খুব দ্রুত এবং দৃশ্যমান ছিল। দলীয় কার্যালয়গুলো রাতারাতি বন্ধ হয়ে গেল, তাদের যত আর্থিক লেনদেন ছিল সেগুলো চলে এলো কঠোর নজরদারির আওতায়। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে শুরু করে রাজনৈতিক সভাসমাবেশ সবকিছুতেই একটা ব্ল্যাঙ্কেট ব্যান বা পুরোপুরি নিষেধাজ্ঞা চলে এলো। আর এর সবচেয়ে চূড়ান্ত রূপটা দেখা গেল যখন নির্বাচন কমিশন তাদের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করে দিল। হ্যাঁ, এর মানেটা খুব পরিষ্কার। তারা জাতীয় বা স্থানীয় কোনো পর্যায়ে নির্বাচনী আর অংশ নিতে পারবে না, এমনকি দলীয় প্রতীকও ব্যবহার করতে পারবে না। দৃশ্য তো মনে হচ্ছিল একটা রাজনৈতিক দলের চ্যাপ্টার হয়তো সাময়িকভাবে ক্লোজ হয়ে গেল। কিন্তু এই যে আইনি কাঠামোর কথা আমরা এতক্ষণ বললাম, এর সাথে মাঠের বাস্তবতার কিন্তু এখন আর কোনো মিল নেই। আর এখানেই সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা লুকিয়ে আছে। কাগজে কলমে বা সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছিল ট্রাইব্যুনালের বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। কিন্তু আমরা যদি ২০২৬ সালের এই ফেব্রুয়ারির বাস্তবতার দিকে তাকাই, সিনারিওটা পুরো ভিন্ন। একদম উল্টো চিত্র। হ্যাঁ, আমাদের সোর্সগুলো বলছে বর্তমানে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে অনেক স্থানীয় নেতা একে একে জামিন পাচ্ছেন। আইনিভাবে তাদের কার্যক্রম স্থগিত থাকলেও নেতারা যখন জেল থেকে বের হয়ে নিজেদের এলাকায় ফিরছেন তখন মাঠের রাজনীতিতে সেটা একটা সম্পূর্ণ নতুন এবং জটিল সমীকরণের জন্ম দিচ্ছে। আর এই জামিন পাওয়ার ফলে মাঠের বাস্তবতা কতটা ভয়ানক রূপ নিয়েছে সেটা আমাদের দ্বিতীয় সোর্স মানে আজকের তাজা খবরটার দিকে তাকালেই কিন্তু স্পষ্ট হয়ে যায়। শুধু থিওরি বা পলিটিক্যাল অ্যানালিসিস নয়, নড়াইলের সিংহাসলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা এই নতুন সমীকরণের একটা রক্তাক্ত প্রমাণ। ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন দাঙ্গা নয়। এটা আসলে সারা দেশে স্থানীয় পর্যায়ে ক্ষমতার হাত বদলের যে প্রক্রিয়া চলছে তারই একটা ক্ষুদ্র অথচ ভয়ঙ্কর রূপ। আজকের খবরের ডিটেলসটা যদি আমরা দেখি, দ্বন্দ্বটা মূলত দুই পক্ষের মধ্যে। একদিকে আছেন বড়কুলা এলাকার সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা, আর অন্যদিকে আছেন বিএনপি সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লা, যাকে আবার এলাকার সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী হিসেবেই সবাই চেনে। এই দুই গ্রুপের মধ্যে রীতিমতো দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। মারাত্মক অবস্থা। খবরের যে অংশটা সবচেয়ে বেশি শিওরে ওঠার মতো তা হল এই সংঘর্ষে ৪ জন মানুষের প্রাণ গেছে। খলিল গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন এবং খায়ের গ্রুপের ওসিবুর মিয়া নিহত হয়েছেন। এখন শুধু নামগুলো পড়লে মনে হবে এটা হয়তো কোনো সাধারণ গ্রাম্য মারামারি, কিন্তু এর পেছনের গল্পটা অন্যরকম। হ্যাঁ, এই পেছনের গল্প বা কনটেক্সটটা বুঝতে পারাটাই সবচেয়ে জরুরি। সোর্স খুব সুন্দরভাবে এর ব্যাকগ্রাউন্ডটা তুলে এনেছে। গত বছরের ৫ অগস্টের আগে ওই এলাকায় সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার একটা একছত্র আধিপত্য ছিল। প্রশাসন, লোকাল ইকোনমি, বাজার সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর পরিস্থিতি তো উল্টে যায়। একদম। খায়ের মোল্লা এবং তার অনুসারীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন। তখন স্বাভাবিকভাবেই একটা পাওয়ার ভ্যাকিউম বা ক্ষমতার শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যস্থানটা দখল করে নেয় খলিল মোল্লা এবং তার গ্রুপ। এলাকার পুরো নিয়ন্ত্রণ তখন তাদের হাতে চলে আসে। রাইট। কিন্তু এখন যখন আইনি শিথিলতা বা জামিনের কারণে খায়ের মোল্লার অনুসারীরা ধীরে ধীরে আবার এলাকায় ফিরতে শুরু করেছে, তখনই সংঘাতটা বাধছে। এটা মূলত নিজের হারানো জমিদারি ফিরে পাওয়ার একটা মরিয়া চেষ্টা। এবং এই চেষ্টাটা যে শুধু নড়াইলেই হচ্ছে তা কিন্তু নয়। সোর্সগুলোতে দেশের অন্যান্য জায়গার খবরও উঠে এসছে। আর কোথায় কোথায় এমন হচ্ছে? যেমন ধরুন পিরোজপুরের ইন্দুরকানির একটা ঘটনা। সেখানে বিএনপির ৫ জন কর্মীকে
পিটিএ মারাত্মকভাবে আহত করেছে স্থানীয় আওয়ামী লীগের লোকজন। অবস্থা এতই খারাপ ছিল যে লোকাল স্বাস্থ্যকেন্দ্রে তাদের ট্রিটমেন্ট দেওয়াই যায়নি, সোজা জেলা হাসপাতালে পাঠাতে হয়েছে। মানে সারা দেশেই এই ফিরে আসার এবং পাল্টা আক্রমণ করার একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা আরেকটু অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে বুঝব এই ফিরে আসার পেছনে একটা বড় মনস্তাত্ত্বিক প্রভাবক বা সাইকোলজিক্যাল বুস্ট কাজ করছে। তৃণমূলের কর্মীরা এখন নতুন করে সাহস পাচ্ছে। কেন পাচ্ছে? প্রথমত, রাজনীতিক দৃশ্যপটে কিছু পরিবর্তন, যেমন ধরুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক কিছু মন্তব্য, যেখানে তিনি বর্তমান পরিস্থিতির জন্য ড ইউনূসকে দায়ী করার একটা ইঙ্গিত দিয়েছেন। এগুলো তৃণমূলের আওয়ামী লীগ কর্মীদের মনোবল কিছুটা হলেও বাড়িয়েছে। আর দ্বিতীয়ত তো ওই জামিনের বিষয়টা, হ্যাঁ, যেটা একটু আগেই বললাম, শুধু যে লোকাল নেতারা জামিন পাচ্ছেন তা নয়, বরিশাল জেলা আওয়ামী লীগের সেক্রেটারির মতো বড় নেতাদের জামিনে মুক্তির খবরও চারদিকে ছড়িয়ে পড়ছে। এই জামিনের খবর ছড়িয়ে পড়ার বিষয়টা নিয়ে সোর্সে একটা খুব ইন্টারেস্টিং তথ্য ছিল কিন্তু। ওই যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা। হ্যাঁ, ফেনী জেলা সাধারণ সম্পাদক নিজাম হাজারী সহ অন্যান্য কিছু নেতা নাকি তাদের কর্মীদের কড়া নির্দেশ দিচ্ছিলেন যেন জামিনের খবরগুলো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় গোপন রাখা হয়। তারা হয়তো চাচ্ছিলেন না যে তাদের ফিরে আসার বিষয়টা নিয়ে এখনই খুব বেশি আলোচনা হোক বা বিপক্ষ দলগুলো সতর্ক হয়ে যাক। কিন্তু বর্তমানে এই ডিজিটাল যুগে কি আর কোনো খবর গোপন রাখা সম্ভব? একেবারেই অসম্ভব। আপনি চাইলেও এই যুগে ইনফরমেশন আটকে রাখতে পারবেন না। পক্ষের লোক হোক বা বিপক্ষের লোক, সবার কাছেই মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে এই খবরগুলো সেকেন্ডের মধ্যে পৌঁছে যাচ্ছে। সেই ক্ষমতা হারানোর উদ্বেগ। আর এই সাহস এবং উদ্বেগের সরাসরি সংঘর্ষটাই আমরা নড়াইল বা পিরোজপুরে দেখতে পাচ্ছি। এই পুরো আলোচনা থেকে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা সামনে এসে দাঁড়ায় সেটা হলো, মারামারিটা আসলে কাদের মধ্যে হচ্ছে? খেয়াল করে দেখুন, ২০২৫ সালে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তারা একটা লম্বা সময় পুরোপুরি আত্মগোপনে ছিল। হ্যাঁ, মাঠে তাদের কোনো অস্তিত্বই প্রায় ছিল না। এখন একটু সুযোগ পেয়ে বা জামিন পেয়ে তারা যখন এলাকায় ফিরছে, তখন তারা সরাসরি বিএনপির সাথে এই রক্তক্ষয়ী সংঘাতে জড়াচ্ছে। কিন্তু কেন? এই কেনর উত্তরটা খুব চমৎকারভাবে দেওয়া আছে আমাদের তৃতীয় সোর্সে, অর্থাৎ ওই মতামত ভিত্তিক প্রবন্ধটিতে। প্রবন্ধকার খুব ক্লিয়ারলি একটা বিষয় এস্টাবলিশ করেছেন যে আমাদের দেশের মাঠের রাজনীতিতে আদর্শিক বিরোধ বা আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বলে আদতে কিছু নেই। যা আছে তার পুরোটাই হলো স্বার্থের দ্বন্দ্ব বা ইন্টারেস্টের রাজনীতি। ওই প্রবন্ধে তার একটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, জামাত চরমোনাই সমীকরণ। ঠিক ধরেছেন। একটা সময় ছিল যখন জামাত এবং চরমোনাইয়ের মধ্যে দারুণ রাজনৈতিক ঐক্য দেখা যেত। তারা একে অপরকে ভাই ভাই বলে স্লোগান দিত, এক মঞ্চে উঠত। এর কারণ কিন্তু এই নয় যে তাদের আদর্শ হুবহু মিলে গিয়েছিল। কারণটা ছিল সেই নির্দিষ্ট সময়ে তাদের পলিটিক্যাল ইন্টারেস্ট বা রাজনৈতিক স্বার্থ এক ছিল। কিন্তু আজকে যখন সেই স্বার্থের জায়গাটা ফুরিয়ে গেছে, ক্ষমতার সমীকরণ বদলে গেছে, তখন তারা একে অপরকে মুনাফেক আখ্যা দিচ্ছে। এই উদাহরণটা প্রমাণ করে যে রাজনীতিতে আদর্শ বা আকিদাগুলো হচ্ছে একটা মুখোশ মাত্র। মূল ড্রাইভিং ফোর্স হলো স্বার্থ। এই স্বার্থের থিওরিটা বর্তমান আওয়ামী লীগ বিএনপি কনফ্লিক্টের সাথে একদম পারফেক্টলি মিলে যায়। আমাদের সোর্সে উল্লেখ করা হয়েছে যে বিএনপির ভেতরে নাকি একটা থিওরি কাজ করছিল। কীরকম থিওরি? তারা ভেবেছিল আওয়ামী লীগকে যদি ধীরে ধীরে একটু নর্মালাইজ করে দেওয়া যায়, নেতারা যদি জামিনে বের হয়ে আসেন, তাহলে তারা মাঠে নেমে প্রধানত জামায়াতে ইসলামীর সাথে সংঘাতে জড়াবে। কারণ আদর্শগতভাবে জামাত তাদের পুরনো শত্রু। বিএনপি ভেবেছিল এই দুই দল যখন নিজেদের মধ্যে মারামারিতে ব্যস্ত থাকবে, তখন তারা নির্বিঘ্নে নিজেদের রাজনৈতিক এবং সাংগঠনিক কাজগুলো গুছিয়ে নিতে পারবে। কিন্তু যদি আমরা বড় ক্যানভাসে দেখি, বাস্তব চিত্রটা বিএনপি সেই থিওরির পুরোপুরি উল্টো। আওয়ামী লীগ মাঠে ফিরে জামায়াতের সাথে নয়, বরং পেটাচ্ছে বিএনপিকে। এর পিছনের লজিকটা খুব সিম্পল এবং সম্পূর্ণ ইকোনমিক। হ্যাঁ, অর্থনীতিটাই এখানে আসল ফ্যাক্টর। প্রবন্ধের বিশ্লেষণে খুব সুন্দর করে বলা হয়েছে যে আওয়ামী লীগের সাথে জামায়াতের মাঠ পর্যায়ে অর্থনৈতিক বা দখলদারিত্বের কোনো স্বার্থের দ্বন্দ্ব এই মুহূর্তে নেই। গত ৫ আগস্টের পর যখন সরকার পতন হলো, তখন জামায়াতের লোকজন তো আর গ্রামগঞ্জে গিয়ে আওয়ামী লীগ নেতাদের দোকানপাট, মাছের ঘের, ফলের বাগান বা বালুর মহল দখল করতে যায়নি। করেছে স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। হ্যাঁ, ক্ষমতার পালাবদলের পর ওই লোকাল ইকোনমি বা সম্পদের নিয়ন্ত্রণটা চলে যায় স্থানীয় বিএনপির হাতে।
এখন আওয়ামী লীগের নেতারা যখন জামিন পেয়ে একটু শক্তি সঞ্চয় করে নিজেদের এলাকায় ফিরছেন, তখন তারা তো আর আদর্শের বয়ান দিতে আসছেন না। তারা আসছেন নিজেদের হারানো সম্পদ, ওই মাছের ঘের, ওই দোকান, ওই মার্কেট, সেগুলো পুনরুদ্ধার করতে। আর যেহেতু এই মুহূর্তে সেগুলো বিএনপির দখলে, তাই সরাসরি বিএনপির সাথেই তাদের এই রক্তক্ষয়ী সংঘাতটা হচ্ছে। জামাত যেহেতু তাদের এই ইকোনমিক টেরিটরিতে ভাগ বসায়নি, তাই জামাতের সাথে তাদের মারামারি করার কোনো লজিক্যাল বা অর্থনৈতিক কারণ এই মুহূর্তে নেই। ব্যাপারটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। আমরা দূর থেকে ভাবি রাজনীতি মানে বড় বড় আদর্শ, দেশের সংবিধান, গণতন্ত্র, এসব নিয়ে লড়াই। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি হলো মানুষ মারামারি করছে কারণ তুই আমার জমি দখল করেছিস বা তুই আমার বাজারের দোকানটা নিয়ে নিয়েছিস। এই জায়গায় আদর্শের কোনো জায়গা নেই, পুরোটাই লোকাল ডমিনেন্স বা স্থানীয় আধিপত্যের লড়াই। এই ইন্টারেস্ট বা স্বার্থের জায়গা থেকেই কিন্তু ভবিষ্যতের রাজনীতি নিয়ে একটা বিশাল প্রেডিকশন বা ইঙ্গিত ওই প্রবন্ধে দেয়া হয়েছে। হ্যাঁ, বর্তমানে জামায়াতে ইসলামী কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুছানো এবং শক্তিশালী। তারা মাঠ পর্যায়ে নিজেদের একটা প্রধান বিরোধী দল বা অল্টারনেটিভ ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রবন্ধকার বলছেন যে আগামী দিনে টিকে থাকার জন্য এবং বিএনপির একচেটিয়া আধিপত্যের বিরোধিতা করার জন্য আওয়ামী লীগের সাথে জামায়াতের একটা অলিখিত ঐক্যের সম্ভাবনা কিন্তু একেবারেই বাতিল করে দেওয়া যায় না। এটা শুনলে অনেকেই হয়তো চমকে উঠবেন। আওয়ামী লীগ আর জামায়াতের মধ্যে ঐক্য, এই দুই দল তো গত ১.৫ দশক ধরে একে অপরের চরম বিরোধী অবস্থানে ছিল। শুনতে যতই অবাক লাগুক না কেন, পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতির ব্যাকরণে এটা মোটেও অসম্ভব কিছু নয়। একটু পেছনে ফিরে তাকালে ১৯৯৪-৯৫ সালের দিকের কথা স্মরণ করুন। তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু ঠিকই তাদের মধ্যে একটা কৌশলগত ঐক্য বা বোঝাপড়া তৈরি হয়েছিল, কারণ তখন তাদের কমন এনিমি বা সাধারণ প্রতিপক্ষ ছিল এক। বর্তমান পরিস্থিতিতেও কিন্তু লজিকটা একই দিকে যাচ্ছে। সরকার বা বর্তমান শাসন কাঠামোর বিরোধিতাই হচ্ছে এখন আওয়ামী লীগের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায়। তারা যদি রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়, তবে তাদের বিএনপির শক্ত বিরোধিতা করতেই হবে। আর যেহেতু জামায়াতও বর্তমান কাঠামোর বাইরে একটা খুব শক্তিশালী রাজনৈতিক শক্তি এবং তারা মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, তাই তাদের উভয়েরই সাধারণ প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে বিএনপি। এই কমন ইন্টারেস্টই হয়তো আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক মেরুকরণের জন্ম দিতে পারে, যেখানে হয়তো সরাসরি কোনো ঘোষণা আসবে না, কিন্তু মাঠের রাজনীতিতে একটা অলিখিত বোঝাপড়া ঠিকই কাজ করবে। একদম। রাজনীতিতে কেউই চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়, স্বার্থই শেষ কথা। আজকের এই পুরো আলোচনাটাকে যদি আমরা একটু সামারাইজ করি বা এক সুতোয় গাঁথি, তাহলে যে চিত্রটা পাই তা যারা শুনছেন তাদের চিন্তার জগৎকে কিছুটা হলেও নাড়া দেবে। আমরা এতক্ষণ ধরে কেন এই বিষয়গুলো নিয়ে কথা বললাম? কারণ আমরা যখন প্রতিদিন খবরের কাগজ পড়ি বা নিউজ পোর্টালে হেডলাইন দেখি, নড়াইলে আলীগ বিএনপি সংঘর্ষ বা পিরোজপুরে হামলা, তখন আমাদের মনে হয় এটা হয়তো কোনো বড় রাজনৈতিক আদর্শের সংঘাত। কিন্তু আমরা যখন সোর্সগুলোর একেবারে গভীরে গিয়ে অ্যানালাইসিস করলাম, তখন দেখলাম আসল খেলাটা হচ্ছে জমি, মাছের ঘের, বালুর মহাল আর লোকাল ক্ষমতার দখলের। এই পয়েন্টটাই সবচেয়ে ক্রুশিয়াল। নলেজ বা জ্ঞান তখনই কাজে লাগে যখন আমরা সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারি। আর যারা শুনছেন তাদের জন্য অ্যাপ্লিকেশনটা হলো আগামী দিনে যখনই খবরের পাতায় এমন কোনো রাজনৈতিক সংঘাত বা মারামারির খবর চোখে পড়বে, তখন শুধু দলের নাম, ব্যানার বা পলিটিক্যাল ট্যাগগুলোর দিকে তাকাবেন না। একটু গভীরে গিয়ে ওই খবরের পেছনের অর্থনৈতিক স্বার্থ বা লোকাল ইন্টারেস্টটা খোঁজার চেষ্টা করলে দেখবেন একটা রাজনৈতিক সংঘাতের পেছনের আসল চেহারাটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। বুঝবেন যে রাজনৈতিক স্লোগানের আড়ালে আসলে চলছে কোনো নির্দিষ্ট এলাকার সম্পদের একক নিয়ন্ত্রণ নেওয়ার আদিম লড়াই। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে আমরা একটা বিষয় সবার চিন্তার খোরাক হিসেবে রেখে যেতে চাই। আমাদের আজকের এই সোর্সগুলো ঘাটতে গিয়ে একটা খুব প্রকট কন্ট্রাস্ট বা বৈপরীত্য বারবার চোখে পড়েছে। সেটা হলো কাগুজি আইন আর মাঠের বাস্তবতার মধ্যকার আকাশ-পাতাল ব্যবধান। ২০২৫ সালে যখন একটা বড় দলকে আইনিভাবে নিষিদ্ধ করা হলো, তাদের নিবন্ধন স্থগিত করা হলো, অফিস সিলগালা করা হলো, তখন মূল যুক্তি ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচার প্রক্রিয়া নির্বিঘ্ন রাখা। হ্যাঁ, লিগ্যাল ফ্রেমওয়ার্কটা তো খুব ক্লিয়ার ছিল। কিন্তু আজকে যখন আমরা দেখছি যে সেই একই দলের
তৃণমূল পর্যায়ের নেতারা আইনি ফাঁকফোকর বা জামিনের মাধ্যমে বের হয়ে আসছেন এবং বের হয়েই তারা রাষ্ট্রের নিরাপত্তার কথা না ভেবে নিজেদের দখল হয়ে যাওয়ার সম্পদ আর আধিপত্য পুনরুদ্ধারের জন্য নড়াইল বা পিরোজপুরের মতো জায়গাগুলোতে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছেন। তখন কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সামনে একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন এসে দাঁড়ায়। প্রশ্নটা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আসল পরীক্ষা বা চ্যালেঞ্জটা আসলে কোথায়? সেটা কি কেবল রাজধানী ঢাকায় বসে আন্তর্জাতিক বা আইনি কাঠামো ব্যবহার করে ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পন্ন করা, নাকি ২০২৬ সালের এই যে আসন্ন নির্বাচন, তার ঠিক আগে মাঠ পর্যায়ে ঘটে চলা এই স্বার্থচালিত এবং দখলদারিত্ব কেন্দ্রিক ভয়াবহ সহিংসতাকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করা? কারণ আপনি হয়তো একটা প্রজ্ঞাপন জারি করে বা আইন দিয়ে কোনো দলের নিবন্ধন স্থগিত করে দিতে পারেন, কাগজে কলমে তাদের নিষ্ক্রিয় দেখাতে পারেন, কিন্তু মানুষের ভেতরের এই যে আদিম আধিপত্যের লোভ, সম্পদের প্রতি যে লালসা আর লোকাল ক্ষমতা দখলের যে লড়াই, সেটা কি শুধু ঢাকা থেকে পাঠানো কোনো আইনি নোটিশ দিয়ে থামানো সম্ভব? চুক্তি, এটা এমন একটা চিন্তা জাগানিয়া প্রশ্ন যা শুধু সরকার নয়, আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। আইন কি শুধু কাগজে বন্দী থাকবে, নাকি মাঠের এই আদিম সংঘাতকে থামাতে পারবে? এই লড়াইয়ের ফলাফল কি হবে তা হয়তো সময়ই আমাদের বলে দেবে। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনলেন, এই জটিল রাজনৈতিক সমীকরণগুলো বোঝার জন্য আমাদের সাথে এই বিশ্লেষণী যাত্রায় যুক্ত থাকলেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চারপাশের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কৌতূহল এভাবেই বজায় থাকুক, খবরের পেছনের খবর খোঁজার এই মানসিকতা চলুক। আজকের মতো দি ডিপ ডাইভের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা।